হ্যালো বন্ধুরা, আজকে তোমাদের সামনে যে মুভিটি নিয়ে হাজির হয়েছে মুভিটির নাম হলো গডজিলা ভার্সেস কং দ্য নিউ এজ। এই মুভিটি 2024 সালের লেটেস্ট সিনেমা। মুভিটি আইএমডিবি রেটিং অনেক সুন্দর, 8.2। সো আমি বেশি পেছাল না পারিয়ে তো শুরু করা যাক মুভির এক্সপ্লেনেশন। শুরুতে আমরা দেখতে পাই যে হলো আর্থের সিন দেখানো হয়। হলো আর্থ মানে পৃথিবীর নিচের অংশ। এখানে আমরা আমাদের সেই চিরপরিচিত কংকে দেখতে পাই। কংকে ফলো করছে এক ধরনের অ্যানিমাল। এই অ্যানিমালের নাম তো এখানে বলা হয়নি, সো এদিকে আমরা হচ্ছে প্রেডেটার্স বলতে পারি। তো সেই প্রেডেটার্সের কাজ হলো কংকে হত্যা করা। তো কংও খুবই চালাক মানুষ, চালাক বানর। তো বানরটি খুব চালাকি খাটিয়ে শেষ পর্যন্ত একটি জায়গায় ক্র্যাশ করিয়ে প্রায় ওদের সবাইকে মেরে দেয় এবং একটিকে জীবন্ত ধরে বাকিরা তখন ভয়ে সেখান থেকে পালিয়ে যায়, কারণ কং তখন তাদের সামনেই একটিকে জীবন্ত ধরে তাকে একদম দুটুকরো করে তার গায়ের উপর রক্ত ফেলে দেয়। তো এই ভয়ে হুঙ্কারে তারা বাকিরা সেখান থেকে চলে যায়। সো যাই হোক, তো তখন কং বুঝতে পারে যে সে অনেক বেশি করে ফেলেছে। তো কং তখন সেখান থেকে গিয়ে হচ্ছে সে খাওয়া শুরু করে সেই মাংসটি। কিন্তু খাওয়ার সময় একটা লিজার্ড এসে তার কংয়ের কাছ থেকে মাংস চুরি করে নিয়ে চলে যায়। তো কং খুবই উদার মনের, তো সে বেশি কিছু না বলে সেখান থেকে সে চলে আসে এবং এসে সে দেখতে পায় যে হচ্ছে ওখানে আমরা বিভিন্ন ধরনের টিচার দেখতে পাই। এখানে আমরা একজন ডক্টরকে দেখতে পাই। এই ডক্টরটির নাম হলো ডক্টর অ্যালেন অ্যারেন্স এবং এ হলো কং সম্পর্কে রিসার্চ করে এবং হলো আর্থের যে বিষয়টা সে এখন মনিটর করে। হ্যাঁ, এর আরও অনেক সিনেমা রয়েছে, তবে এখানে আমাদেরকে বোঝায় যে কং এবং গডজিলা সম্পর্কে। গডজিলা রয়েছে পৃথিবীর সারফেসের, কং রয়েছে ভিতরে। সো এদের কোনোভাবে ক্লাসের সম্ভাবনায় বর্তমানে গডজিলা হচ্ছে কাজ হলো যে বিভিন্ন ধরনের মনস্টারদের হত্যা করা। গডজিলা এখন সেসব মনস্টারদের ধরে ধরে একটা করে মারে এবং সর্বশেষ হচ্ছে রোমে এই মানে টিকটিকি না কি বলবো, মাকড়সার মতো মনস্টারকে সে ধরে একদম কুপঘাত করে দেয় এবং রোমবাসীকে বাঁচায়। সো এখন গডজিলা বলতে ভালো কাজই করছে, আগেকার থেকে এখন ভালো হয়ে গেছে, লেজার বিন দিয়ে একদম শুরু করেছে। শুরু থেকে গডজিলা খুব ভালোই ছিল আমার মধ্যে, গডজিলা এখন খারাপ কিছু করে নাই। যাই হোক, সেটা কোনো কথা নয়। তখন সেখান থেকে আমরা হ্যালো আর্থের একটা ফরওয়ার্ড পোস্ট দেখতে পাই। এদের কাজ হলো হচ্ছে কংয়ের উপর নজর রাখা এবং তারা কংকে ভালোভাবে নজর রাখছিল এবং তারা কংয়ের নজর রেখে খুঁটিনাটি বিস্তারিত সেটা উপরে মেন সার্ভারে ঠিকঠাকভাবে জানাচ্ছিল। তো এখানে আমরা একজন সায়েন্টিস্ট দেখতে পাই যে কংয়ের করা সেই গর্তের কারণে একটা ধরনের হচ্ছে এক ধরনের মানে আরও নিচে হচ্ছে হ্যালো আর্থের আরও নিচে থেকে এক ধরনের সিগন্যাল বেরিয়ে আসছে, মানে একটা ডিস্ট্রেস সিগন্যাল মতো। তারা এটা বুঝতে পারে না যেটা আসলে কী। এবং তখন এই ম্যাগনেটোমিটার যেটা দিয়ে সেসকোমিটার, সেখানে আরও ভয়ঙ্কর হচ্ছে রিডিং উঠে আসে এবং হ্যালো আর্থের যে অ্যাক্সেস পয়েন্ট, সেই অ্যাক্সেস পয়েন্টে সেখানে ডক্টর অ্যালেনকে দেখতে পাই। সেই ডক্টর অ্যালেনকে তখন তার ম্যানেজার হচ্ছে হাওয়ার্ড, সে তখন তাকে এটা দেখাচ্ছিল যে এরকম ধরনের রিডিং এসেছে। এখানে আমরা একটা মেয়ে দেখতে পাই, মেয়েটার নাম হলো, এই মেয়েটি হলো সবথেকে আলাদা। এই মেয়েটার নাম হলো জিয়া। জিয়া ক্লাসে যখন বসেছিল তখন হঠাৎ করে তার মাথায় এক ধরনের হচ্ছে সাইকিক রিডিং শুরু হয় এবং সেই রিডিংয়ের সঙ্গে সঙ্গে সে হচ্ছে পুরো বেঞ্চ একদম ভরিয়ে দেয়। সবাই দেখে অবাক হয়ে যায় যে কী করলো। তখন দেখতে পাই যে পুরো মানে বেঞ্চ কালি নষ্ট করে দিয়েছে। শেষ পর্যন্ত জিয়ার মাকে ডাকা হয় এবং তাকে দেখানো হয় যে আপনার মেয়ে কাজ করছে। আর জিয়ার মা আর কেউ নয়, এটা হচ্ছে ডক্টর অ্যামেন্ডা। সো এই আসলে জিয়ার অরিজিনাল মা নয়। জিয়াকে তারা এক বছর আগে খুঁজে পেয়েছিল, সে তার সিভিলাইজেশনের শেষ, তখন জিয়াকে সে দত্তক নিয়ে নেয়। তখন জিয়া কথা বলতে পারে না, সে সাইকিক রিডিংয়ের মাধ্যমে কথা বলতে পারে না, সাইড ল্যাঙ্গুয়েজ। যেহেতু তাদের লোকেদেরা কথা বলতো না, তারা মনের মাধ্যমে যোগাযোগ করতো। যাই হোক, সেখানে জিয়াকে তখন তার মা যখন জিয়াকে খুঁজে পায় ছোটোকালে, তাকে সেই ভিডিওটি সে দেখতেছিল যে জিয়া তখন কোথাও ছোট ছিল এবং সে তার সেই জীবরাতির সর্বশেষ ছিল এবং এই কংই তাকে সেই সময় বাঁচিয়েছিল। সো যাই হোক, এটা কোনো কথা নেই। এদিকে আমরা সেই আউটপোস্ট দেখতে পাচ্ছি, আউটপোস্ট এতক্ষণে ধ্বংস হয়ে গেছে। আউটপোস্টের উপরে একটা জীব আক্রমণ করে এবং আউটপোস্টটি শেষ। আউটপোস্টের সব সম্পর্ক বিচ্ছিন্ন হয়। এদিকে আমরা দেখতে পাই জিয়াও সে একই রকম দুঃস্বপ্ন দেখেছে। জিয়া তখন বলে যে সে বলে যে কিছু না কিছু একটা খারাপ হতে চলেছে এবং আমি আমাকে সেটা ঠিক করতে হবে। কিন্তু তখন ডক্টর তো কিছু বিষয় বুঝতে পারে না যে সে কী বলছে। তখন সে রওনা দেয় আরেকজনের কাছে। তখন আমরা দেখতে পাই টাইটান ট্রুথ ব্রডকাস্ট নামে একজনকে। এই লোকটির নাম হলো ব্রেনলি হায়াস এবং একে দেখে গাধা মনে হলো আসলে একজন ডক্টর, পিএইচডি করা। সেখানে আমাদের অ্যালেন এসে এবং এসে তাকে ডাকতে, সে তখন বলে যে কে, চলে যাও, আমরা এখানে কিছু দিই না। তখন সে বললো যে আমার নাম ডক্টর এলেন, আমার দেখা হয়েছিল একটা সেমিনারে। তখন সে তাকে বলছে এলেন, মিস এলেন, আপনাকে কীভাবে সাহায্য করতে পারি। তখন সে বলে যে আমি ভিতরে আসতে পারি। আমি বলছি হ্যাঁ, আপনি অবশ্যই আসতে পারবেন, আসতে পারবেন নাই বা কেন। এবং এই কথা বলে
কথা বলে সে তখন তাকে সেই ক্লাসিফাইড রিডিংগুলো দেখায় এবং সে বলে যে এটা আসলে কী বোঝাচ্ছে, তুমি কিছু বলতে পারো? সে বলে যে এটা দ্বারা কী বোঝাচ্ছে সেটা আমি এখন বলতে পারছি না, তবে আমাকে একটু ভালো করে বুঝতে হবে। এবং এই কথা বলে সে অ্যালেনকে বলে যে আমাকে আরও বিস্তারিত খুঁটিনাটি বলো। সে বলে যে এটা কয়েকদিন একটা রিডিং যেটা আমরা পেয়েছি, তখন আমি বলে যে রিডিং, আচ্ছা ঠিক আছে, তাহলে আমাকে একটু ক্লাসিফাইড ডকুমেন্টস এবং ক্লাসিফাইড সব কিছু পড়ে আমাকে অ্যাক্সেস দেবে। সে বলে না, এটা সম্ভব নয়, যদি এটা দিতে যাও তাহলে এটা সম্ভব, নাহলে এটা হবে না। তখন সে বলে যে না না না, এটা কী করে হয়? কিন্তু তখনই আমরা দেখতে পাই টাইটান অ্যালার্ট দেখা দিয়েছে। গডজিলা তখন উপরে উঠে এসেছে। তো গডজিলা এখানে সঙ্গে সঙ্গে বলে যে প্লিজ তুমি দেখো তাড়াতাড়ি ভেবে বলো তুমি যাবে না। তখন সে বলে আচ্ছা ঠিক আছে, তুমি আমাকে না দাও, তুমি আমাকে নিয়ে চলো। তখন সে তাকে বাধ্য হয়ে নিয়ে আসে এবং রোমে তখন দেখি আমাদের গডজিলা সেখানে রোমে এসে সেখানে স্টেডিয়ামের উপর শুয়ে পড়ে। তো যাই হোক, রোমের লোকেরা তো খুব একটা খুশি নেই এ কারণে, কারণ রোমে তো তছনছ করে 12টা বাজিয়ে দিয়েছে গডজিলা। তো যাই হোক, তো তখন সেখান থেকে আমরা জিয়াকে দেখতে পাই। জিয়াও তখন সেই স্টেশনে এসে পৌঁছায় এবং স্টেশনের মাধ্যমে তারা জানতে পারে যে সেই অ্যাক্সেস পয়েন্ট অর্থাৎ সেই আউটপোস্টের সাথে সব সম্পর্ক বিচ্ছিন্ন হয়ে গেছে এবং কং উপরে উঠে এসেছে। আসলে কং হয়েছে কি, কং সেই শেষ যুদ্ধে ওর একটা দাঁত নষ্ট হয়ে গেছে, তো সেখান থেকে ওকে ডাকা হয় ডেন্টিস্টকে এবং কং সেখানে এসে শুয়ে পড়ে এবং শুয়ে বলে সে বলে যে সে আহত। সে জিয়া বলে দেখতে পাচ্ছে দাঁতটি নষ্ট হয়ে গেছে। তো যাই হোক, সেখানে তার একটা ভেটকে ডাকা হয় এবং সেই ভেটটি এই ভেটের নাম হলো ট্রিপার। সে একজন ভেট, সে পৃথিবীর সবচেয়ে উদ্ভট ভেট বলা যায়, কারণ সে গডজিলার মতো প্রাণীর চিকিৎসা করে। তো সেখানে সে করে কি, সেখান থেকে সে নেমে তার দাঁতটি তুলে ফেলে এবং সেই জায়গায় একটা পলিকার্বনেটেড স্টিলের দাঁত বসায়। আসলে পলিকার্বনেটেড স্টিল পৃথিবীর এতই শক্ত জিনিস যে এই জিনিসটার মানে কী বলবো, কিছুই সম্ভব নয়, মানে কখনো ভাঙা যায় না। তো সেখান থেকে সে তাকে প্রথমে অজ্ঞান করে তাকে দাঁত ঢুকিয়ে দেয় এবং গডজিলা সেখানে উঠে, মানে এখন আমাদেরকে এই সিনেমাতে মডার্ন গডজিলা দেখানো হয়েছিল। আগেকার গডজিলাগুলো একটু বন্য প্রকৃতি, একবারে মডার্নে। তারপর সেখান থেকে সে দাঁতটি নিয়ে সে তখন খুশি মনে আবার হলওয়ার্তে ফেরত যাওয়ার কথা ভাবতে শুরু করে। তখন এখানে আমাদের এলেন এবং ট্রিপার কথাবার্তা শুরু করে এবং সেই মুহূর্তে আমাদের সেই কালো করে বের দিয়ে এসে বলে যে আসলে এখানে একটা ডিস্ট্রেস সিগন্যাল, এটা ডিস্ট্রেস সিগন্যালটি অনেক হলওয়ার্থ অনেক নিচ থেকে এসেছে এবং এই ডিস্ট্রেস সিগন্যালকেও সাহায্য চাইছে। তোমার সাহায্য, কিসের সাহায্য? সেগুলো আমরা দেখতে যেতে হবে নিচে। তখন সেখানে বলে যে আমাদেরকে নিচে যেতে হলে এবং আউটপোস্ট সম্পর্কে খোঁজ নিতে হবে যে আউটপোস্টে আসলে কী হয়েছে, কেউ জীবিত আছে না। এখানে আমরা সিকিউরিটি হেডকে দেখানো হয়, সে বলে যে যাওয়া তো সম্ভব, বাট গেলে প্রাণের রিস্কটা অনেক বেশি হবে, আমাদের না রিস্ক নিয়ে দেখতে হবে যে কী হয়েছে। তো যাই হোক, তখন জিয়া তখন তাকে বলে যে আমাকেও নিয়ে চলো, কারণ আমি গডজিলা সম্পর্কে তোমাদের কথা বলতে পারবো। তখন এলেন বলে না, তোমাকে না নিয়ে যাওয়ার 101টা কারণ আছে, তো বলো তুমি কেন যেতে চাও? তখন বলছে না, আমি ওখানে হই এবং ওখানকার সাথে সবচেয়ে ভালো আমিই চিনি তোমাদের কোনো বিপদ হলে আমি সাহায্য করবো। সুতরাং তখন বলে যে ঠিক আছে, তুমি আমার সঙ্গে থাকবে, বাধ্য হয়ে আসে। তখন সেই পাগলা সায়েন্টিস্ট আসে বলে যে আমাকেও নিতে হবে। তখন বাধ্য হয়ে সে বলে যদি না তাহলে আমি এটা পাবলিক করে দেবো। তো এক প্রকার হুমকি দেওয়ার কারণে শেষ পর্যন্ত তাকে নিতে বলতে বসে বলে যে তুমি ডিসিশনটা অনেক রিগ্রেট করবে, তুমি আসতে যাওয়ার জন্য রিগ্রেট করবে। তো তার এই কথাটির অর্থ তো সে তখন বলে, সে তো খুশি মনে উঠে তো পড়ে, কিন্তু যখনই মেশিন স্টার্ট করা হয় আসলে হ্যালো আর্থে কী করে যাবে এবার আমরা বুঝতে পারবো। তো হ্যালো আর্থে যাওয়ার শুরুতেই একটা ঝাঁকুনি দেয় এবং ঝাঁকুনি দিয়ে মেশিন স্টার্ট করে কং এবং সেই মেশিন একসঙ্গে, মানে সে প্রোটোটাইপ একসঙ্গে লাভ দেয় এবং এই লাভ যে সে লাভ নয় এটা আমরা এখনই বুঝতে পারবো। তার একটা বিমের মতো হয়ে যায়, সেই বিম থেকে একেবারে স্পেস টাইম ট্রাভেলের মতো শুরু হয় এবং সেই স্পেস টাইম ট্রাভেল থেকে সবার অবস্থা একদম নাজের হয়ে যায়। এদিকে সেই খেপা ডক্টর তো পুরো পাগলই হয়ে যাচ্ছে, কারণ সে কোথায় এসে ফেসে গেল। এবং এই খেপা ডক্টর তখন সেখান থেকে সে হ্যালো আর্থে এসে পড়ছে, সে বলে সবাইকে ঠিক আছো? হ্যাঁ আমরা ঠিক আছি। কিন্তু সেই সায়েন্টিস্টের তো গোষ্ঠী মারা সারা ততক্ষণে। যাই হোক, সে তেমন কিছু বলতে না পারলেও তখন সেখান থেকে তারা পাখি খেতে আনা শুরু করে। তো এই পাখিরা আক্রমণ করতে পারে সেই ভয় তারা ক্যামোফ্লেজ করে, অর্থাৎ সেই পাখিদের রঙে নিজের সেই প্লেনটিকে রাঙিয়ে নেয়, এটাকে ক্যামোফ্লেজ বলা হয়। তো সেটা কোনো কথা নয়। তো তখন তারা সেখান থেকে প্রথমেই যায় সেই আউটপোস্টে, যে তখন সেখান থেকে বলা হয় যে ফ্রান্সের একটা জায়গায় অনেক বড় অ্যাক্টিভিটি দেখা যাচ্ছে, আসলে গডজিলা সেখানে এসে তাণ্ডব চালাচ্ছে। তো গডজিলা হঠাৎ করে যখন তাণ্ডব চালাচ্ছে তখন সেখান থেকে এসে সবাই সেখানকার মিডিয়া সেখানে ঘিরে ফেলে মিলিটারি। তো দেখা যাচ্ছে গডজিলা সেখানকার সব রেডিয়েশন চুষে নিয়েছে, একটা নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট, সব রেডিয়েশন চুষে নিয়েছে এবং চুষে নেওয়ার কারণে রেডিয়েশন তো কোনো সমস্যা নেই, বাট গডজিলা তখন আশেপাশে যত ফায়ার করে যত ড্রোন ছিল সব একদম নষ্ট করে দেয়। যাই হোক, তো নিজে তো আমাদের ডক্টর এসে যায় না এবং তার আউটপোস্টে দেখে যে আউটপোস্টে একটা লোক জীবিত নেই, আউটপোস্ট পুরোই ধ্বংস হয়ে গেছে এবং প্রায় 25 জন সায়েন্টিস্ট সেখানে মৃত্যুবরণ করেছে।
তারপরে তাদের লাশটা উপরে তোলার মতো সম্ভাবনা এখন এখানে আর নেই। তো সে তখন বলে যে ঠিক আছে চলো আমরা সেই পয়েন্টটা দেখে যেখান থেকে সেই ডিস্ট্রেস সিগন্যালটি আসছে, এবং ডিস্ট্রেস সিগন্যালটির কথা বলে তাদের দুজনের মধ্যে ট্রিপার এবং ডক্টরের মধ্যে অ্যালানের মধ্যে এক ধরনের ঝামেলা শুরু হয়। কারণ তারা বুঝতে পারে যে এখানে অনেক কোনো বড় একটা প্রাণী তাদের উপর আক্রমণ করেছিল এবং তাদের উপর মোকাবিলা করার মতো ক্ষমতা তাদের কাছে নেই। সেদিকে আমাদের কংও সেটা ঠিকই বুঝতে পারে এবং কংও সেখান থেকে লাফ মারে এবং লাফ মেরে সে নিচে এসে পৌঁছায়। নিচে এসে সে তার জগৎটাই পুরো পাল্টে যায়। নিচে আরও বড় বড় প্রাণীর আমরা দেখতে পাই। এটা হলো অ্যালাম আন্ডার, এটা মানে হলো আর্থের আরও নিচে। সেখানে সে নিজের মতো একটা ছোটো বানরকে দেখতে পায়, ছোটো বানর বলবো আমরা। ছোটো বানরটির সঙ্গে তার কিছু লোক রয়েছে, তারা কং প্রথম তাদের সঙ্গে কথা বলতে চাইলে কংকে তারা আক্রমণ শুরু করে। তারা তো কংকে চেনে না, তো কং তাদের মেরে আধমরা করে দেয়। এক পর্যায়ে তাদের একজন সে পড়ে যাচ্ছিলো, কং তাদেরকে তোলে, কিন্তু তোলার সঙ্গে সঙ্গে সে তাকে আক্রমণ করে, তো কং তাদেরকে লাথি মেরে ফেলে দেয়। সুতরাং এখান থেকে তার বাকি যারা ছিল তারা সেখান থেকে পালিয়ে গেলেও সেই বাচ্চা বানরটি পালাতে পারে না। তো এখানে আমরা দেখতে পাই যে সেই যেখানে ডিস্ট্রেস সিগন্যালটি এসেছে সেখান থেকে তারা সেই স্পেসশিপটা নিয়ে যায়, বাট স্পেসশিপ নিয়ে গিয়ে তারা সেখানে নামায় না, বরঞ্চ তারা সেখানে নিচে থেমে যায় এবং থেমে গিয়ে তারা আশেপাশে খোঁজা শুরু করে। তো খোঁজার সময় তারা সেখান থেকে খুঁজতে খুঁজতে তারা জঙ্গলের মধ্যে ঢুকে পড়ে। তো এই জঙ্গলে সেই ট্রিপার নামে সেই ভেট, তো সে বলে যে মশা রক্ত খাচ্ছে, সে খুশি হচ্ছে। আসলে কেন খুশি হচ্ছে সেই ভালো বুঝতে পারবে, তো সে আমাদের দেখার বিষয় নয়। তখন হঠাৎ করে সে একটা গাছ সেই আমাদের সিকিউরিটি হেডকে গিলে ফেলে। সিকিউরিটি হেড সেখানে মারা যায়। তো তারা ভয়ে তাদের আত্মারাম খাসারা হয়ে যায়। তখন তারা ভয়ে দৌড়াতে শুরু করে, বাট ভয়ে দৌড়ে আর কী হবে, কারণ সিকিউরিটি হেড মারাই গেছে। তখন সে ট্রেপার তাকে সান্ত্বনা দেয়, বলে এটা কিছুই করার নেই, কারণ সে মারা গেছে, আর কিছুই করা সম্ভব নয়। এই কারণে গডজিলা উপরে তাণ্ডব করছে এবং তাণ্ডব করতে করতে সে ভালোই সে আটলান্টিক ওশানে নাম দেয় এবং সেখানে একটা নিউক্লিয়ার সাবমারিন তাকে ফলো করা শুরু করে। তো সে যাচ্ছে হলো টাইটানিয়াস নামে একটা জায়গায়, যেটা হলো একটা, এখানে টাইটান বসবাস করে, নাম টাইটানাস স্টিমার্ট। এ আসলে একটি ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ, অর্থাৎ পৃথিবীতে যখন ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ ধাক্কা দেয় সূর্য সোলার ফেয়ার, এখান থেকে সবচেয়ে বেশি পার্টিকেলের চার্জ এর নিয়ে নেয়। যাই হোক, তখন তারা উপরতে চলছে বিপদ, আর নিচে তারা তখন একটা পুরাতন সিভিলাইজেশনের রেক খুঁজে পায়, অর্থাৎ পুরাতন সভ্যতার। তারা বিশ্বাস করতে পারছে না হলো আর্থের এত নিচে কোনো সিভিলাইজেশন থাকতেও পারে। যাই হোক, সিভিলাইজেশন তো ছিলই। তখন সেখানে তারা একটা পানির ঝর্ণা দেখতে পাচ্ছে। সেখান থেকে তারা একটু পানি দিতেই সেখান থেকে তারা একটা অদ্ভুত ক্রিচারের সামনে এসে পড়ে, দেওয়ালের সামনে। এটা একটা অর্গানিক দেওয়াল ছিল, ওখানে হাত দেওয়ার সঙ্গে সঙ্গে সেটা বসে আলো ঝলকানি হচ্ছিল। যাই হোক, তখন তারা সেখান থেকে ঢুকে পড়ে এবং ঢুকে গিয়েই তারা দেখতে পায় অসাধারণ এক চেহারা, অর্থাৎ ভিতরে তখন ছিল একটি বিশাল বড় ডায়মন্ড এবং পিরামিড টাইপের কিছু। তো পিরামিডের মধ্যে সেখানে এদিকে আমরা দেখতে পাই কং এবং ছোটো বানরটি সেখান থেকে লেকে এসে পৌঁছায় এবং ছোটো বানরটিকে বলেছে তার বাকি পুরো লোকের সঙ্গে নিয়ে যেত। কং তাদেরকে ওখানে নিয়ে যাচ্ছে। তো কং ওখানে একটু পানি খাওয়ার জন্য নামে এবং তার দুজনই পানি খাচ্ছিল, বাট কং খুবই চালাক ছিল, তাই সে আশেপাশে ভালো খেয়াল করছিল। ঠিক তখনই আমরা দেখতে পাই ওই নদীর ভিতরে একটা বড় ক্রিচার ছিল, যেটা কংয়ের পুরে আচমকা আক্রমণ করে, বাট কং তো কোনো সে জিনিস নয়। কং তখন শুরু করে এক তুমুল লড়াই সেই ক্রিচারের সঙ্গে। এটাকে আমরা সি স্নেক বলতে পারি, বাট সি স্নেক তো না, সিল। তো কংকের পুরে যখন আক্রমণ করে, কং তখন নিশ্চিত হুঙ্কার ছাড়ে সেই জঙ্গলের, আর তখন ছোটো বানরটি ভয়ে পালাতে শুরু করে। তো সে দেখতে পায় কিছুক্ষণ পরে সে সেই মাছের মাথাটি এসে পড়ে, আর কং তখন দেখতে যে মাছটাকে খেতে শুরু করে, না লাঞ্চ হিসাবে, ডিনার হিসাবে আল্লাহ জানে। সে তখন ছোটো বানরটাকে একটু দেয়, ছোটো বানরটা নিতে না চাইলেও পরে যখন তার উপরে দিয়ে দেয়, ছুঁড়ে মারে, তখন ঠিক সে খাতে শুরু করে। যাই হোক, তো যাযাবর টাইপের পুরো। তো তারা তখন সেখানে খেতে থাকে এবং খেতে খেতে তারা অন্যদিকে সে আমরা বেসে দেখতে পাই যে তারা ওখান থেকে বুঝতে পেরেছে যে গডজিলা তখন সেখানে এসে পৌঁছেছে এবং সেখানে এসে ঢোকার সঙ্গে সঙ্গেই বিশাল বড় বিমের কারণে সাবমারিনের গোষ্ঠী তো পুরো নাজেহাল হয়। তো গডজিলা সেই বিম খাটিয়ে সেখানে ঢুকে পড়ে এবং ঢুকে গিয়ে সেই টাইটানের সঙ্গে শুরু করে এক তুমুল লড়াই। তো আমরা এখানে গডজিলার শক্তি সম্পর্কে অবহিত হই, কারণ গডজিলা তো কোনো দেশের জিনিস নয়। সে ওই টাইটানকে মাত্র 3, 4, 5, 6 না 7 বলবো 7 সেকেন্ডেই টাইটানের প্রথমটাকে তো পুরো মেরে সাফ করে দেয় এবং সেই টাইটানের লাশটি উপরে ভেসে ওঠে। যাই হোক, সেটাও কোনো কথা নয়, ওটাও আমেরিকানরা বুঝবে। তো সেখান থেকে তারা বলছে যে গডজিলা তো পুরো সুপার চার্জ হতে চলেছে এবং তাই হয়, এবং সে সেখানে ঢুকে সামনে আগাতে শুরু করে। তো এদিকে আমরা দেখতে পাই যে সেই সিভিলাইজেশনের কাছে সে জিয়া এবং বাকিরা তখন সেই সিভিলাইজেশনের লোক তাকে ঘিরে ফেলে
এবং এখান থেকে দেখতে পাওয়া যায় তারা ওই জিয়া নামের মেয়েটির সঙ্গে এরা ঠিক কানেক্ট করতে পারছে, কারণ এরা মনের মাধ্যমে কথা বলে, মুখে কথা বলে না। তো যাই হোক, তখন তাদের কিছু না বলে তারা সেখান থেকে রানীর কাছে নিয়ে আসে এবং তাদের রানীর সেখানে দেখতে পাওয়া যায় 2টা পিরামিড পরপর লেগে আছে। তারা দেখা যায় যেখানে একটা পুরো সিভিলাইজেশন রয়েছে, প্রচুর লোক এখানে বসবাস করে। তাদের রানী সেখানে এসে বলে যে সেখানে আসতে যায়, তখন বলে তাদের যে চিন্তা সেটা সে জিয়া অনুভব করতে পারছিল। তাদের রানী তখন তাদেরকে উপরে ডাকতে, সেটা তখন উপরে যায়, বাট সেখানে শুধুমাত্র সেই মেয়েটিকে ডাকা হয়, বাকিদের সেখানে বলতে দেওয়া হয় না। তখন সেই মেয়েটি সেখানে যখন সেই লোকটি নিয়ে যায়, আরেকটি মেয়ে সেটাকে নিয়ে তো যায়, কিন্তু বাকি রানী বলে প্লিজ এটা আমার মেয়ে। ও তখন বলে এটা সমস্যা নেই, জিয়া বলে সমস্যা নেই, তুমি থামো, সমস্যা হবে না। তো যাই হোক, তখন তারা সেখানে যায় এবং গিয়ে সেই রানী সে তার সঙ্গে যখন কথা বলা শুরু করবে, ঠিক সেই মুহূর্তে সে রানীর হাতে হাত দেওয়ার সঙ্গে সঙ্গে সে তার ছোটোকাল জীবন সব কিছু দেখে ফেলে এবং সে বুঝতে পারে যে তারা খারাপ লোক নয় এবং তারা তখন তাদেরকে ছেড়ে দিতে পারে। তো এখান থেকে তারা সেই পিরামিডে ঢুকতে পারে এবং পিরামিডে ঢুকে তারা বুঝতে পারে যে এটা আসলে সেই যে ডিস্ট্রেস সিগন্যালটা যেখান থেকে আসলো সেই উৎপত্তি স্থল। হ্যাঁ, এখান থেকেই সিগন্যালটা উৎপত্তি হচ্ছিল। তো যাই হোক, তখন তারা কিছু বেশি কথা না বলিয়ে তারা সেখানকার মেকানিজম বোঝার চেষ্টা করে যে আসলে কীভাবে এটা কাজ করছে। তো যাই হোক, এদিকে কং তখন সেখান থেকে আসে একেবারে নিচে, মানে আন্ডার ওয়ার্ল্ডেরও নিচের দিকে এসে পড়ছে, আমার জায়গায় পাতাল বলা যায়। সেই পাতাল বইতে এসে ঢোকে এবং সেখানে এসে এখানে সিভিলাইজেশনের লোকেরা এক ধরনের তরল পদার্থ হয়েছিল, গ্লো করছিল। তো এই গ্লো করা তরল পদার্থের ভিতরে আমরা তখন দেখতে পাই যে এখানে একটা অনেকগুলো দেওয়ালের নকশা রয়েছে। সেই নকশা অনুযায়ী যে এদের যে লেজেন্ড হলো যে একটা স্কাল কিং নামে একজন আছে, যে একটা হচ্ছে গডজিলার মতো একটা ক্রিচার, যার কাজ হলো, গডজিলা তো আমাদের ইলেকট্রিক বিম ছাড়ে, সে বরফের বিম ছাড়তে। সো তাকে বশে করার কারণে সে পুরো এপস প্রেডিটার, অর্থাৎ যে কং একা, আসলে কং একা না, কংয়ের মতো আরও অনেক রয়েছে, তাদেরকে গোলাম বানিয়ে রেখেছে। তো লেজেন্ড হলো যে সে কং এবং গডজিলা একসঙ্গে এসে তাদেরকে ডিফিট করবে এবং তাদের সবাইকে বাঁচাবে। তো সেই লেজেন্ডটি এখন সত্য হয়ে চলেছে। এখানকার লোকেরা তো কংকে দেখে বলে তুমি কেন মাথা ঘামাচ্ছ না, কাজ করছো না, বাট কং তো কাজ করার লোক নয়। যাই হোক, তো সেখানে এসে সেই যে রাজা, সে তখন বেরিয়ে আসে এবং বেরিয়ে এসে সে কংকে চ্যালেঞ্জ করা শুরু করে। তো প্রথমে সে কংয়ের এখানে এসে হুঙ্কার ছাড়ে এবং কংয়ের কাছে এসে কংয়ের দাঁতের দিকে তাকিয়ে হাসতে শুরু করে। কারণ হ্যাঁ, ওদের কাছে তো নতুন যে এরকম দাঁত, পলিকার্বনেট দাঁত তো কোথায় দেখেনি। যাই হোক, তখন সে শুরু করে লড়াই। হ্যাঁ, মনে না, তখনই শুরু হয় দুই বানরের এক অসাধারণ লড়াই। তো এরকম লড়াই তো এর আগে অনেক দেখা হয়েছে এই গডজিলা সিরিজে। তো এরকম কথা নয়, তো গডজিলা তখন সবাই মিলে শুরু করে চিয়ার করা। তো তখন শুরু হয় দুজন তুমুল টানটার মধ্যে দুজন লড়াই। তো আমরা জানি কং তো অনেক ভালো লেভেলের ফাইটার। তো এখানে কং জানতো না সম্পূর্ণই, তার হাতকে সে প্রথমে এক টানে একদম হাত জখম করে দেয়। বাট যাই হোক, হাত জখম করুক আর না করুক, তখন তারা দুজনে মিলে একে অপরের তুমুল লড়াই শুরু করে। কিন্তু তুমুল লড়াই এক পর্যায়ে যখন এই রাজা বুঝতে পারে যে সে তার সঙ্গে বেশি পেরে উঠছে না, তো তখন সে তার একটা টেকনিক খাটায়। বাট টেকনিক খাটানোর আগে সে রাজা আখান্দ ভালোই মার খায়। তো যাই তার বন্য সার্গেতটা যখন সামনের চেষ্টা করে, তখন সে তার হাতের দ্বারা, মানে তার হাতের যে ছিল সেটা তখন থামাতে বলে এবং সেই লাফার স্রোত ছিল সেখান থেকে একটা থামিয়ে একটা ক্রিচার বেরিয়ে আসে এবং ক্রিচারটি আর কেউ নয়, এটি হলো সেই জীব যেটাকে সে কন্ট্রোল করেছে। এবং সেই জীবটিকে সে কন্ট্রোল করে সে আদেশ দেয় কংয়ের উপর আক্রমণ করতে। সো জীবটি আদেশ ফলো করে সুন্দর করে কংয়ের উপর আক্রমণ শুরু করে। তো কং তখন কোনোভাবে তার সঙ্গে পেরে উঠছিল না। এটা কং বুঝতে পারে যে এখানে থাকলে তার মৃত্যু নিয়ে অবধারিত। তাই তখন সে সেখান থেকে পালিয়ে যায়, কিন্তু আসার সময় তার হ্যামারটি সে নিতে ভুলে যায়। তো এখানে আমরা কংয়ের সেই বিষয়ে দেখতে পাই এবং এখানে সেই স্কাল কিং এবং এই যে অর্গানিক জিনিসটা, যে সেই জালটা তৈরি করেছিল কে, সেটাও সেখানে দেখা যায়। তো কং তখন সেখান থেকে লাফাতে জিয়ার সঙ্গে কংয়ের মনের মানে একটা কানেকশন রয়েছে, সেই কানেকশনের মাধ্যমে তারা সেখানে থাকে। কিন্তু উপর থেকে নিচ থেকে সেই বানরের তার পিছিয়ে ফলো করা শুরু করে। বানররা দেখে খুব চালাকরা সেই হাতে পা না দিলেও তার উপরে হঠাৎ করে সম্পূর্ণ পড়ে, যেখানে বুঝতে পারি সেই ছোটো বানরটির কাজ এটা। ছোটো বানরটি কংকে নিয়ে তখন যেতে থাকে এবং আমরা এদিকে দেখতে পাই গডজিলা এখানে অ্যান্টার্কটিকাতে পৌঁছে গেছে এবং এখানে সে এসে সুপার চার্জ হওয়া শুরু করেছে। হ্যাঁ, সে একবারে সুপার চার্জ হওয়ার পরে গডজিলা আসা শুরু করেছে। জিয়া এদিকে তাদের সঙ্গে ভালোই মিলেমিশে গেছে, কারণ তাদের লোক আসলে বাড়ির টান নারীর টান যেরকম থাকে আর কি। সো যাই হোক, সেখান থেকে তারা কথা বলতেছিল এক সম্পর্কে আসলে জিয়াকে নিয়ে যাওয়া কি আসলে ঠিক, বলছে না আসলে ঠিক নাই, বাট
ওর পরিবার সবাই তুমি ছাড়া তো আর কেউ নেই। এদিকে সেই লোকটি তো এখানে ছবি করছে, কারণ এখানে তারা দেখতে পাচ্ছি প্রতির লোকেরা কথা না বললেও এরা প্রায় 200 কেজি 300 কেজি জিনিসও তুললে ফেলবে একদম ইজি বিজি। তো এভাবে সে সন্দেহ প্রকাশ করে। তো তখনই সেখানে কং এসে পৌঁছায় এবং কং এসার সঙ্গে সঙ্গে সেখানে তাদের কাছে সাহায্য চায়। তো কং সেখানে সজ্ঞান হয়ে যায়। যে আপনি বুঝতে পারে যে কংয়ের আঘাত লেগেছে এবং সে অনেক ব্যথা পেয়েছে। সো যাই হোক, প্রমাণটা তাকে যেখানে নিয়ে আসে এবং তখন সে রওনা দেয় দেখার জন্য যে সেই রাজা কদ্দূর হয়েছে। রাজার লোকেরা একজন এসে তাকে তখন খবরটি দিয়ে দেয় সেই এলাকার। যাই হোক, এখন সে সেই ক্রিচারটিকে নিয়ে সেখান থেকে রওনা দেয়। আর এতক্ষণে আমাদের গডজিলা তাছাড়া উঠে পড়েছে সুপার চার্জ হওয়ার পরে। তো যাই হোক, গডজিলা সেখান থেকে উঠে শুরু করে দৌড়ানো আমাদের কংয়ের দিকে। যাই হোক, তো কংয়ের দিকে আসার সময় এদিকে আমরা দেখতে পাই যে গডজিলা যে চার্জ হয়েছে সে এখন প্রায় 100টা নিউক্লিয়ার ওয়েপেনের চেয়ে বেশি শক্তিশালী এবং সে এত পরিমাণে চার্জ যে এই চার্জ যখন তখন যে কোনো কিছু ঘটাতে পারে। তখন সে হাতটি বুঝতে পারে যে এখানে সেই ট্রিপার বলে যে এখানে তার হাত ঠিক করার মতো কিছুই নেই। তখনই ডক্টর ইভেন বলে যে আসলে একটা জিনিস আছে, পুরোটাই যেটা আমরা খরচ করেছি, তোমার কী মনে হয় আমরা এত টাকা খরচ করি কী বিষয়। সে প্রোটোটাইপটার উপরে তারা কাজ করছিল এবং এটা নাকি আউটপোস্টে এনে রাখাও আছে। তাই প্রোটোটাইপটা হলো যে গডজিলাকে আরও বেশি শক্তি দেবে। তখন সে আর কি আউটপোস্টে যায়, গিয়ে সে প্রোটোটাইপটা ঠিকই খুঁজে পায় এবং নিয়েও আসে এবং প্রোটোটাইপটা নিয়ে এসে সেটা এরা সুন্দর করে তার হাতের উপরে লাগিয়ে দেয়। এটা আসলে একটা হাতের মতোই, আমার আয়রন ম্যান স্যুটে আমরা যা দেখেছি ওরকমই। সো এটাতে হাতের সাথে লেগে যাওয়ার সঙ্গে সঙ্গে তার হাত শক্তিশালী হয়ে ওঠে। বাট এদিকে আমরা দেখতে পাই যে সেই রাজা তো পুরো তার সৈন্য নিয়ে সেখানে এসে হাজির হচ্ছে, আর বেশি সময় লাগবেও না। তো এখানে তখন গডজিলা নিজের জ্ঞান ফিরে পায় এবং তখন সে বুঝতে পারে বলে যদি গডজিলা পছন্দ হয় কংয়ের, সেটা হয় রাখবে না, এটা সুন্দর করে ছিঁড়ে ভেঙে ফেলবে। বাট আমাদের ডিজিটাল কং তো এটা খুবই ভালো লেগে যায় এবং কং এখন ডিজিটাল হয়ে গেছে। তো যাই হোক, একজন কং মোবাইল ফোন ইউজ করা শুরু করবে সামনে ছবিতে। যাই হোক, তো কং তখন তাদেরকে গডজিলাকে ডেকে আনার জন্য তাই সে উপরে উঠে যায়, কারণ এখানে একটা অ্যাক্সেস পয়েন্ট রয়েছে। এদিকে আমরা কায়রো দেখতে পাই, ইজিপ্টে, এবং এখানেই আমাদের বর্তমানে গডজিলা এসে ঘোরাফেরা করছে। যাই হোক, তো গডজিলা তার সঙ্গে কান সেখানে এসে উপস্থিত হয়, কীভাবে হয় কে জানে। তো সেখানে তো এসে এই মিশরের পিরামিড আছে না, পিরামিড গিজা দেশে হাজির। এখানে এসে সে তখন গডজিলাকে ডাকে এবং গডজিলা হুঙ্কার ছাড়ে এবং গডজিলা তখন এটা ঠিকই শুনতে পেয়ে তারপরে রওনা করে আক্রমণ করতে। তো যাই হোক, এখানে আসলে গডজিলার কী কারণে কংয়ের উপর আক্রমণ করতে চায় এটা তো আমরা বুঝিনি। তো তখন এখানে তারা আক্রমণ করতে নিচে সেই সিভিলাইজেশনে জিয়াকে তখন তারা সাজিয়ে দেয় এবং জিয়া ছিল সেই চোজেন ব্যক্তি, যেহেতু তার কংয়ের শেষজন তার পরিবারের তার বংশের, তাই আগে এখানে তাদের রক্ষা করে থাকে বাটারফ্লাই। সে বাটারফ্লাই তার জন্যে নাকি তার কথা শুনতে রাজি, কারণ সে এখানকার কেউ নয়। তখন তার ডাকে বাটারফ্লাই সাড়াও দেয় এবং সে তখন উপরে রওনা দেয় আমাদের মিস্টার গডজিলাকে নিজ পর্যন্ত নিয়ে আসার জন্য। তো তখন তারা বুঝতে পারে যে এতে কাজ হবে না, একটু টাইমের দরকার। টাইম নিয়ে আসার জন্য তারা কাজ করে। গডজিলা তো পুরো মিশরের কায়রোর পুরো 12টা বাজানোর পরে তো সেখানে সে হাজির হয় কংয়ের সাথে। সো যাই হোক, তখন সেখানে গডজিলা এসে হাজির হয় এবং তারা দুজনে একে অপরের শুরু করে মিশরের পিরামিডের গোষ্ঠী বাজিয়ে মারামারি। সো যাই হোক, মারামারি এক পর্যায়ে তো গডজিলা কংকে প্রায় মেরেই ফেলতে যাচ্ছে। তো এখানে কং তাকে বোঝাতে আছে যে নিচে যেতে হবে, আমাদেরকে লড়াই করতে হবে, কিন্তু গডজিলা তো কোনো কথা শোনার পাত্র নয়। সে গডজিলাকে মেরে কং তখন তাকে আচ্ছা রকম মারা শুরু করে। তখন তারপরে সে ইলেকট্রিক বিমের আবার শর্ট দেয়। যদিও সে এখন পারমাণবিক একসাথে চালাচ্ছে, তাও তার তেমন কোনো সমস্যা হচ্ছে না, তার শরীরে রেডিয়েশন চলছে। তখন তাদের দুজনে মিলে তাদের উপরে আক্রমণ করে এবং তারা একে অপরকে প্রায় মেরে ফেলেন। তখনই সেইখানে সেই বাটারফ্লাইটা এসে হাজির হয় এবং তখন বাটারফ্লাই তাহাকে সেখান থেকে দুজনকে নিয়ে যে হলো আর্থে নেমে পড়ে। সেখান থেকে হলো আর্থে ততক্ষণে তারা তো লড়াই করার জন্য একটা খুবই উদ্ভট টেকনিক অ্যাপ্লাইটা হলো তার দুই পিরামিডকে এক জায়গায় করে একটা অ্যান্টিগ্র্যাভিটিক ফোর্স তৈরি করে, যাতে তাদেরকে ঠেকানো যায়। সোজাকে দিকে তো আমাদের সেই আইসি ম্যান সম্পূর্ণ বরফ দিয়ে উড়িয়ে দেয় এবং তখন ওই পিরামিডকে ঠেকানো আটকে দেয় এবং তখন শুরু করে লড়াই। এদিকে সেই ভেট তখন সেখানে একটা এক ধরনের পাখি নিয়ে আসে এবং সেই পাখি তাদের উপরে আক্রমণ না করে তাদেরকে পথভ্রষ্ট করে দেয়, ডিস্ট্র্যাক্ট। তো তখন তারা দুজনে তখন সেখানে এসে হাজির হয় এবং শুরু করে লড়াই। হ্যাঁ, অনেক এপিক সিন ছিল জিনিসটা। তো দুজনকে তখন লড়াই করা শুরু করে এবং তারা তখন সেখানে আচ্ছা রকম মারামারি করে। বাট মারামারির এক পর্যায়ে
হচ্ছে সবাই মিলে যখন সেই ইটি ভেঙে যায় তখন সেখানে অ্যান্টি গ্র্যাভিটি ফোর্স কাজ করা শুরু করে, গ্র্যাভিটি উড়ু হয়ে যায়। এটা কী হবে কে জানে, তো গ্র্যাভিটি তো উড়ু হয়ে গেছে, কিন্তু যেখানে কয়েক সেকেন্ডের মধ্যে এটা ঠিকও হয়ে যায় এবং সব কিছু আবার নিচে পড়তে শুরু করে। হ্যাঁ, তো তখন সবাই একে অপরের যান বাঁচাতে ফরজ হয়ে যায়। ছোটো বানরটি তখন সেখান থেকে কোনোভাবে বেঁচে তো যায়, বাট সেখানে তারপর আক্রমণ করে আর একজন, তখন সেখানে সে প্রজাপতি এসে সবাইকে ঠেকিয়ে দেয় এবং তারা তো মরতে চলেছে এবার। সো যাই হোক, তখন তারা দুজনে যখন লাফাতে লাফাতে একসময় একটা হলো আর্থের কাছে এসে পৌঁছায় এবং সেখান থেকে সেই রাজা উপরের দিকে উঠে যাওয়ার চেষ্টা তো করে, বাট এদিকে উপরের দিকে সে উঠে যেতে সক্ষম হয়। এদিকে আমরা দেখি ব্রাজিলের একটা সাও পাওলো বিচ, রিও। ব্রাজিলের মানুষ ততক্ষণে মজায় মজায় খেলাধুলা করছিল, বাট তারা তো বুঝেনি এখন তার সামনে কী বলে সে হাজির হতে চলেছে। এবং সেখানে তখন সমুদ্র ইনস্ট্যান্টলি জমে যায়। হ্যাঁ, সমুদ্রের সঙ্গে সঙ্গে সেখানে আমাদের রাজা এবং তার পালতু চলে আসে এবং সে তো যাই হোক, তখন সেখান থেকে তারা বিম দিয়ে সে আইস বিম দিয়ে পুরো এলাকা তছনছ শুরু করে। তো এদিকে গডজিলাও সেখানে এসে হাজির হয়েছে। গডজিলা খং দুজনে তখন তাদের সঙ্গে শুরু করে তুমুল লড়াই। তার সঙ্গে সেই ছোটো বানরটা তো পিছিয়ে এবার কিছুক্ষণের মধ্যে আসতে চলেছে, সে এখনো আসেনি। তো প্রথমের দিকে গডজিলা সেই ক্রিচারের সঙ্গে আর কং সেই রাজার সঙ্গে শুরু করে তুমুল লড়াই। কিন্তু এদিকে সেই ছোটো বানরটিও সেখানে সে হাজির হওয়ার সাথে সেই হাতিয়ারটি নিয়ে, অর্থাৎ সেই অ্যাক্সিনি এখানে হাজির হয়, তার জন্য সেখানে তুমুল লড়াই করে। বাট লড়াই করতে করতে তারা কোনোভাবে তার সঙ্গে পেরে উঠছে, অর্থাৎ সে আইসি ক্রিচারটার কারণে। যেহেতু সে রাজার বশে রয়েছে, তাই আমাদের গডজিলা তার সর্বোচ্চ শক্তি দিয়ে তারপরে আক্রমণ করলেও তার কোনো কাজ তেমন কোনো লাভ করতে তারা পারেনি। যাই হোক, এদিকে কংয়ের উপরে তো সেই ক্রিচার আবার ফাইট করে তার হাতটি আবার জমিয়ে দেয়, বাট এবারও কাজ তেমন হয় না। যাই হোক, তখন তারা দুজনেই তো একে অপরের উপরে চরম উত্তেজনার সঙ্গে লড়াই করছে, বাট লড়াই করতে করতে তারা কেউই কাউকে মারতে বা করতে কিছুই পারছে না। কিন্তু শেষ পর্যন্ত তার হাত থেকে সেই ইটা, সেই যেহেতু তারা কন্ট্রোল করে, সেটা হয়ে যায় এবং সেই ছোটো বানরটি সেখানে এক বাড়িতেই সেটা পুরো তছনছ করে। অর্থাৎ এই সঙ্গে সঙ্গে সেই ক্রিচারটি তার সঙ্গে থেকে মুক্তি পেয়ে যায়। মুক্তি পেয়ে যাওয়ার সঙ্গে সঙ্গেই ক্রিচারটি তার থেকে ছেড়ে দেয় এবং তখনই তারা সবাই মিলে সেই রাজার উপর আক্রমণ শুরু করে এবং রাজাটিকে জমিয়ে দেয়। এবং জমিয়ে দেওয়ার সঙ্গে সঙ্গেই তাকে তখন কংসি মুভির প্রথম সিনে যেভাবে হয়েছিল সেভাবে সে তাকে ভেঙে ফেলে এবং এর মাধ্যমে সারাজীবন বাঁচিয়ে দেয়। কারণ গডজিলা তার নিজের বিমের মাধ্যমে যে আবহাওয়া নষ্ট করেছিল সেই বরফের ক্রিচারটি সেটা ঠিক করে দেয় এবং তার সঙ্গে সঙ্গে তারা উপরের যে মজার পৃথিবী রয়েছে সে দেখতে পায়। যাক, এখানে তখন সেই প্রজাপতিটি তাদেরকে নিচে নেমে আসে এবং সে আবার সেই জালটি তৈরি করে দেয় এবং তাদেরকে লুকিয়ে রাখে। এবং লুকিয়ে রাখার পরে তখন ডক্টর ইভেন তাকে বলে, তোমার উপরে আমি গর্বিত। এবং সে তখন সে রানী তাকে বলে, তুমি যদি আমার থাকতে পারো। তখন সে তো একটু কাজ দিচ্ছিল, বাট সে বলে যে না, তুমি আমার জিয়া তাকে বলে, তুমি আমার বাড়ি এবং তুমি আমার মা। এবং এই কথা বললেই তারা দুজন সেখান থেকে আবার রওনা দেয় উপরে। তো যাই হোক, এখানে সব কিছু তো ঠিকঠাক হয়ে গেছে এবং তারা সবাই তখন বিদায় নেয় তাদের সেইদের থেকে এবং বিদায় নিয়ে তারা উপরে রওনা দেয়। এদিকে গডজিলা আবার সেই স্টেডিয়ামে গিয়ে ঘুমিয়ে পড়ে আর কংও তখন সবাইকে তখন সেখানে এসে সেই টিচারের উপরে বসে এসে সবাইকে তার মুক্তির ঘোষণা দেয়। এবং এরই সঙ্গে এবং সেই ছোটো বানানটা তার সাথে ছিল। তো এরই সঙ্গে মুভিটা এখানে সমাপ্তি ঘটে। তো তোমাদের কেমন লাগলো মুভিটি অবশ্যই জানিও, আর ধন্যবাদ সবাইকে দেখার জন্য।